আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসিস যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 104 এবং প্রেসিস 78 দেখব এবং তার সাথে সাথে বাংলা দুটো সারাংশ দেখব এবং একটা রিপোর্ট দেখব। সেই রিপোর্টটা কি, সেটা হচ্ছে যে দি রোড ব্লকস অ্যান্ড ট্রাফিক জ্যামস ইন প্রোটেস্ট অফ দি ইনক্রিজ ইন স্কুল ফিস ইন দিস লকডাউন। ঠিক আছে, মানে এই যে লকডাউনের মধ্যে বেসরকারি যে স্কুলগুলো আছে তাদের স্কুল ফিসগুলো বাড়ানো হয়েছে, সেই নিয়ে যে প্রোটেস্টটা হয়েছে গার্জেনদের, সেই নিয়ে আমরা একটা রিপোর্ট দেখব। ঠিক আছে, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও এই ভিডিওতে 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে দেখি কি বলছে এখানে। ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে সময় চলিয়া গেলে আর আসে না। তাহলে সময় চলিয়া গেলে আর আসে না, এই যে বিষয়টা আছে দেখুন কিভাবে লিখতে হবে, কি আসে না, সময় আসে না, তাহলে টাইম নেভার কামস ব্যাক, মানে সময় ফিরে আসে না। যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে কামস লিখেছি, তাহলে কি টাইম নেভার কামস ব্যাক, সময় ফিরে আসে না, ওয়ান্স ইট পাসেস, যখন এটা একবার চলে যায়। ঠিক আছে, একদম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখলাম এবং যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই কিন্তু দেখুন ভার্বের সঙ্গে এস যোগ করা হয়েছে এখানে কামসে, এবং পাসেসেও কিন্তু সেটাই করা হয়েছে। তাহলে কি হলো, টাইম নেভার কামস ব্যাক, টাইম ফিরে আসে না, কখনো ফিরে আসে না, ওয়ান্স ইট পাসেস, যখন এটা একবার চলে যায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করলাম, খুব সহজ বিষয়। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে খুব ধীরে ধীরে অবিরাম গতিতে সময় চলিয়া যায়। ঠিক আছে, এক মুহূর্ত সে কোথাও দাঁড়াইয়া থাকে না। দেখুন এটাকে কিভাবে করা হচ্ছে, এখানে এইভাবে করছি, দেখুন কি বলছে এখানে, উইথাউট এনি স্টপ, মানে কি উইথাউট এনি স্টপ ফর আ মোমেন্ট, মানে কি এক মুহূর্ত কোথাও না দাঁড়িয়ে। ঠিক আছে, এই যে বলছে এক মুহূর্ত সে কোথাও দাঁড়াইয়া থাকে না, সেটাকে কিভাবে লেখা হচ্ছে দেখুন, উইথাউট এনি স্টপ ফর আ মোমেন্ট, এক মুহূর্ত কোথাও না দাঁড়িয়ে, টাইম ইভেন্ট পাসেস গ্রাজুয়ালি অ্যান্ড কন্টিনিউয়ালি, কি করে, টাইম ইভেন্ট পাসেস, টাইম পাস করে, অতিবাহিত হয়। ঠিক আছে, টাইম অতিবাহিত হয় গ্রাজুয়ালি, ধীরে ধীরে, অ্যান্ড কন্টিনিউয়ালি, এবং অবিরাম গতিতে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে। তাহলে কিভাবে দেখুন আরেকবার বলছি, কি সেখানে বলছে এক মুহূর্ত সে কোথাও দাঁড়াইয়া থাকে না, তার মানে কি উইথাউট এনি স্টপ ফর আ মোমেন্ট, মানে এক মুহূর্ত কোথাও না দাঁড়িয়ে। ঠিক আছে, তারপরে দেখুন খুব ধীরে ধীরে অবিরাম গতিতে সময় চলিয়া যায়, তার মানে কি টাইম ইভেন্ট, টাইম কি করে না দাঁড়িয়ে, এমনকি টাইম কি করে, এমনকি টাইম ইভেন্ট পাসেস গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে কি করে পাস করে, অ্যান্ড কন্টিনিউয়ালি এবং অবিরাম গতিতে পাস করে। ঠিক আছে, তাহলে কিভাবে লেখা হলো বিষয়টা দেখুন, এখান থেকে লক্ষ্য করুন প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখেছি, যেহেতু টাইম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই একইভাবে কিন্তু ভার্বের সঙ্গে এস অ্যাড হলো। ঠিক আছে, এস বা ইএস অ্যাড হয় সেটা কিন্তু করা হলো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে এজন্য যদি আমরা কোনো সময় নষ্ট করি তাহা আর জীবনে ফিরিয়া পাইব না। ঠিক আছে, দেখুন কিভাবে করা হচ্ছে, এজন্য তার মানে কি দ্যাটস ওয়াই বা দ্যাট ইজ ওয়াই, এই কারণে যদি আমরা কোনো সময় নষ্ট করি, তার মানে কি ইফ উই ওয়েস্ট এনি টাইম, ঠিক আছে, তাহা আর জীবনে ফিরিয়া পাইব না, তার মানে ফিরে পাইবো না, যদি এখানে সাবজেক্ট হিসেবে উই ইউজ করেছি তাহলে এখানেও কিন্তু আপনাকে উই ইউজ করতে হবে। তাহলে কি হলো, আমরা ফিরে পাবো না, তাহলে উই উইল নেভার গেট ইট ব্যাক, মানে আমরা এটাকে আর ফিরে পাবো না। ঠিক আছে, এখানে কি করলাম, এখান থেকে কিন্তু ফিউচার ইনডিফিনাইট করলাম, এখানে ইফ ইউজ করলাম এবং তারপরে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট করা হলো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে। তাহলে কি হলো, দ্যাট ইজ ওয়াই মানে এজন্য, যদি আমরা কোনো সময় নষ্ট করি, তার মানে কি যদি আমরা নষ্ট করি, তার মানে কি ইফ উই ওয়েস্ট এনি টাইম। ঠিক আছে, যদি আমরা সময় নষ্ট করি, তার মানে কি, তারপরে দেখুন এই যে তাহা হইলে ব্যাপারটা বলছে, তার মানে এখানে আপনি এটা কমা দিলাম, তাহা হইলে আমরা আর ফিরে পাবো না, তার মানে কি উই উইল কখনো ফিরে পাবো না, তাহলে উই উইল নেভার গেট ইট ব্যাক। ঠিক আছে, তাহা আর জীবনে ফিরে পাবো না, জীবনে ফিরে পাবো না, তার মানে কখনো ফিরে পাবো না, তাই না, এই যে জীবনে ফিরে পাবো না বলছে, তার মানে আর কখনো ফিরে পাবো না, সেটাই বলা হলো কি উই উইল নেভার গেট ইট ব্যাক। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে যাহারা দীর্ঘসূত্রী, এই দীর্ঘসূত্রী মানেটা কি, দীর্ঘসূত্রী মানে হচ্ছে যারা গড়িমসি করে। ঠিক আছে, তার মানে কি যাহারা দীর্ঘসূত্রী তাহাদের অভ্যাসই হইল কাল হরণ করা। এই পর্যন্ত ব্যাপারটা ভালো করে বুঝুন কিভাবে এটাকে আমরা কনস্ট্রাক্ট করছি। দেখুন কিভাবে বলা হচ্ছে, দেখুন বলছে যাহারা দীর্ঘসূত্রী তাহাদের অভ্যাসই হইল কাল হরণ করা। ঠিক আছে, তার মানে কি দেখুন, দি হ্যাবিট অফ দোজ মানে যাদের অভ্যাস হচ্ছে, দি হ্যাবিট অফ দোজ হু প্রোক্রাস্টিনেট মানে কি যারা গড়িমসি করে, যাদের অভ্যাসই হলো গড়িমসি করা, ইজ টু ওয়েস্ট টাইম, তারা কি করে, তারা হচ্ছে সময়ের মানে
কাল হরণ করে, মানে সময়কে হত্যা করে বা সময়কে অপব্যবহার করে, ঠিক আছে, ওয়েস্ট করে, অপচয় করে, ঠিক আছে। বোঝা গেল কি হলো? তাহলে দি হ্যাবিট অফ দোজ, মানে দি হ্যাবিট অফ দোজ সেই সমস্ত ব্যক্তিদের হ্যাবিট হু প্রোক্রাস্টিনেট, যারা গড়িমসি করে, তারা কি করে, ইজ টু ওয়েস্ট টাইম, তারা কি করে, সময়কে অপচয় করে বা কালহরণ করে, ঠিক আছে। এই বিষয়টাকে আমরা কিন্তু এইভাবেই লিখলাম, ঠিক আছে। তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে সময়ের কাজ সময়ে না করিয়া ইচ্ছা করিয়া ফেলিয়া রাখা, তার মানে কি অ্যান্ড, এই যে অ্যান্ড দিলাম, তারপরে কি লিখছি, অ্যান্ড টু পুট অফ দি ওয়ার্ক, তাদের অভ্যাসটা কি, দি হ্যাবিট অফ দোজ ইজ টু পুট অফ, ঠিক আছে, টু পুট অফ দি ওয়ার্ক উইটফুলি, মানে কি নিজের ইচ্ছায় তারা কাজকে পুট অফ করে রাখে, মুলতুবি করে রাখে, ফেলে রাখে, উইথআউট পারফর্মিং ইন টাইম, মানে সময়ে না করে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হলো? তাহলে দেখুন আরেকবার বলছি, দি হ্যাবিট অফ দোজ সেই সমস্ত মানুষের হ্যাবিট হু প্রোক্রাস্টিনেট, যারা গড়িমসি করে, তাদের হ্যাবিটটা কি সেটা কমা দিয়ে লিখছি কি, ইজ টু ওয়েস্ট টাইম, তাদের অভ্যাসই হচ্ছে কি ওয়েস্ট করা, টাইম ওয়েস্ট করা, অ্যান্ড আর কি, অ্যান্ড টু পুট অফ মুলতুবি রাখা, দি ওয়ার্ক মানে কাজটাকে মুলতুবি রাখা, উইথফুলি মানে ইচ্ছা করেই, উইথআউট পারফর্মিং ইন টাইম মানে সেটাকে সঠিক সময়ে না করে কাজটাকে মুলতুবি করে রাখাই ইচ্ছা করে, সেটাই হচ্ছে যারা গড়িমসি করে তাদেরই হচ্ছে ওটা অভ্যাস। আর কি একটা অভ্যাস, সেটা প্রথমে বলা হয়েছে কি, ওয়েস্ট করা, সময়কে কালহরণ করা, সেটাই হচ্ছে সময়কে হরণ করা, সেটাই হচ্ছে তাদের একটা অভ্যাস, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে কিন্তু অনেকের ভুল হয়েছে, বারংবার এটা ভালো করে দেখুন, ঠিক আছে। দেখুন পরবর্তী লাইনটা কি বলছে এখানে, এখানে বলছে সময়ও তাহাদের ওপর প্রতিশোধ লয়, ঠিক আছে, তাহারা কোনো কাজই করিয়া উঠতে পারে না। দেখুন কি বলছে এখানে, বলছে কি সময়ও তাদের উপর প্রতিশোধ নেয়, তার মানে কি এখানে সাবজেক্ট হিসেবে আপনাকে তাহলে টাইম ইউজ করতে হবে। দেখুন সেইভাবে করা হলো, সময় ও বলছে তাই অলসো দিলাম, তাহলে টাইম অলসো টেক্স, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ হলো, তাহলে কি টাইম অলসো টেক্স রেভেঞ্জ অন দেম, সময়ও তাদের উপর প্রতিশোধ নেয়, তাহারা কোনো কাজই করিয়া উঠতে পারে না। ইভেন মানে এই ব্যাপারটাকে যদি আপনি ভালো করে পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এমন কি তাহারা এরকম বলতে চাইছে, তাই না, এমন কি ব্যাপারটা কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে ইভেন দে ক্যান নট ডু এনি ওয়ার্ক, মানে কি তাহারা কোনো কাজই করিয়া উঠতে পারে না, তার মানে কি ইভেন দে ক্যান নট অ্যাবিলিটি বোঝাচ্ছে, তাই কিন্তু আপনাকে মডাল অক্সিলারি ভার্ব ক্যান নট ইউজ করতে হলো, ঠিক আছে। তাহারা কোনো কাজই করিয়া উঠতে পারে না, তার মানে কি ইভেন দে ক্যান নট ডু এনি ওয়ার্ক, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে, আমরা অনেকেই ভাবি প্রচুর সময় পড়িয়া আছে, পরে করা যাইবে। দেখুন এই যে বিষয়টা অনেক সময় পড়িয়া আছে, এটা কিন্তু দুভাবে করা যায়, ঠিক আছে। দেখুন কিভাবে করা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে কি তারা ভাবে, আমরা অনেকেই ভাবি, তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা অনেকে, তাহলে মেনি অফ আস থিঙ্ক, মানে আমরা অনেকে ভাবি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মেনি অফ আস থিঙ্ক দ্যাট, আমরা অনেকে ভাবি কি যে দেয়ার ইজ আ লট অফ টাইম, মানে অনেক সময় আছে, ঠিক আছে। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে এই জায়গাটা করলাম, দেয়ার ইজ এ লট অফ টাইম, এই জায়গাটা কিন্তু অন্যভাবেও করা যায়। দেখুন দেয়ার ইজ আ লট অফ টাইম মানে অনেক সময় পড়ে আছে, পরে করা যাবে, তার মানে কি ইট ক্যান বি ডান লেটার, মানে এটাকে পরে করা যাবে, প্যাসিভ হিসেবে মডাল অক্সিলারি ভার্ব ইউজ করে কিন্তু করা হলো, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? এটা কিন্তু আপনি অন্যভাবে করতে চান, এই যে দেয়ার ইজ আ লট অফ টাইম, এটাকে যদি আপনি না লিখতে চান তাহলে কিন্তু আপনি এইভাবেও করতে পারেন কি, আ লট অফ টাইম ইজ লেফট, ঠিক আছে, এইভাবে করা যায়। তাহলে কি মেনি অফ আস থিঙ্ক দ্যাট আ লট অফ টাইম ইজ লেফট, কমা ইট ক্যান বি ডান লেটার, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিভাবে করা হলো? তাহলে কি করলাম এখানে, আমরা এই দেয়ার ইজ এ লট অফ টাইম এটাকে এইভাবেও করতে পারি, এবং ইট ক্যান বি ডান লেটার এটাকে কিন্তু মডাল অক্সিলারি ভার্ব যেটা ইউজ করলাম এবং তার প্যাসিভ করে কিন্তু সেন্টেন্সটাকে করলাম, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্স দেখুন কি বলছে এখানে, এখানে বলছে কিন্তু সময় প্রচুর নহে, মানে সময় প্রচুর নেই, ঠিক আছে, বাট টাইম ইজ নট টু মাচ, টাইম ইজ নট টু মাচ মানে সময় প্রচুর নেই, ঠিক আছে। এই যে টু ব্যাপারটা ইউজ করছি, তাহলেই কিন্তু এই যে যে ব্যাপারটা করা হলো কি, বাট দি টাইম ইজ নট টু মাচ মানে টাইম কিন্তু প্রচুর নয়, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? সহজ ব্যাপার। তারপরে দেখুন কি বলছে, পরবর্তী লাইনটা বলছে ইহা ছাড়া মানুষের আয়ুই বা কয়দিন, ঠিক আছে, ইহা ছাড়া মানুষের আয়ুই বা কয়দিন, অকাল মৃত্যু আছে, আকস্মিক দুর্ঘটনাও আছে। দেখুন কি বলছে, ইহা ছাড়া ব্যাপারটা মানে কি পাশাপাশি, ঠিক আছে, বোঝা গেল? তাহলে বিসাইডস দিস লিখলাম, তাহলে পাশাপাশি কি আছে, দেয়ার ইজ সার্টেনিটি, দেয়ার ইজ সার্টেনিটি অ্যাবাউট আ ম্যানস লাইফ টাইম, মানে কি মানুষের জীবনে আয়ু বা কয়দিন, মানুষের জীবনে একটা নিশ্চয়তা আছে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। মানুষের জীবনে আয়ুই বা কয়দিন, তার মানে কি দেয়ার ইজ নো সার্টেনিটি মানে কোনো নিশ্চয়তা নেই, অ্যাবাউট ম্যানস লাইফ টাইম মানে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, সেটাই কিন্তু বলছে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখুন, অকাল মৃত্যু আছে, আকস্মিক দুর্ঘটনাও আছে, তার মানে কি তাহলে আপনাকে দেয়ার হিসেবে ইউজ করতে হবে ইন্ট্রোডাক্টরি দেওয়ার,
ঠিক আছে, কারণ সাবজেক্ট আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, তাই দেয়ার হিসেবে ইউজ করতে হবে। তাই কি দেয়ার ইজ আনটিমেলি ডেথ। আনটিমেলি ডেথ মানে হচ্ছে এই অকাল মৃত্যু, ঠিক আছে, টাইমের আগে মৃত্যুকে অকাল মৃত্যুকে কিন্তু আনটিমেলি ডেথ বলা হয়। তার মানে কি দেয়ার ইজ আনটিমেলি ডেথ অ্যান্ড সাডেন অ্যাক্সিডেন্ট অলসো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কিভাবে করা হলো, তাহলে কিভাবে করা হচ্ছে, বিসাইডস দিস মানে পাশাপাশি, দেয়ার ইজ নো সার্টেনটি মানে কোনো মানে দেয়ার ইজ নো সার্টেনটি অ্যাবাউট আ ম্যানস লাইফ টাইম, মানুষের জীবনের কোনো আয়ু বা কয়দিন, এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে কি মানুষের জীবনে আয়ু বা কয়দিন বা মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন দেয়ার ইজ আনটিমেলি ডেথ মানে কি অকাল মৃত্যু আছে, অ্যান্ড সাডেন অ্যাক্সিডেন্ট অলসো এবং আকস্মিক দুর্ঘটনাও কিন্তু আছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স দেখুন কি বলছে এখানে। এখানে বলা হলো তাই হাতে যেটুকু সময় আছে সদ্ব্যবহার না করিলে জীবনে তাহা করিবার সুযোগ নাও হইতে পারে। এই যে সদ্ব্যবহার ব্যাপারটা কিভাবে লেখা হবে, সদ্ব্যবহার অ্যাডভান্টেজ হিসেবে লেখা হবে। দেখুন তাই দেয়ারফোর সুতরাং, ঠিক আছে, দেয়ারফোর লিখতে পারেন। ইফ উই ডু নট টেক অ্যান অ্যাডভান্টেজ অফ দি টাইম মানে আমরা যদি এই সময়ে সদ্ব্যবহার না করি, দ্যাট উই হ্যাভ যেটুকু টাইম আমাদের কাছে আছে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, তাই হাতে যেটুকু সময় আছে সদ্ব্যবহার না করিলে, তাহলে কিভাবে করা হলো, ইফ উই ডু নট টেক অ্যান অ্যাডভান্টেজ অফ দি টাইম দ্যাট উই হ্যাভ, যে সময়টা আমাদের কাছে আছে তার যদি আমরা সদ্ব্যবহার না করি, তাহলে কি হবে, উই মে নট গেট আ চান্স, আমরা একটা সুযোগ পাবো না, নাও পেতে পারি, মে ব্যাপারটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি উই মে নট গেট আ চান্স টু অ্যাচিভ সামথিং ইন লাইফ। ঠিক আছে, আমরা আমাদের লাইফে কোনো সুযোগ বা কোনো কিছু অ্যাচিভ করতে নাও পারি। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে করা হলো। আচ্ছা, তাহলে আমাদের এই যে ট্রান্সলেশন প্যাসেজটা কমপ্লিট হলো। আপনাদের যদি মনে হয় যে এখনো প্রবলেম হচ্ছে, তাহলে আপনার ক্লাসটাকে একদম প্রথম থেকে দেখুন আরেকবার, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, আমাদের তাহলে ট্রান্সলেশন প্যাসেজটা কমপ্লিটের পর আমাদের পরবর্তী যে প্রেসি প্যাসেজটা আছে দেখুন, এটা আমাদের পরবর্তী হোম টাস্ক ছিল। এটা ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন, দ্রুত পড়বেন, পড়ার পরে মানে বুঝবেন, তারপরে দেখুন কি বলতে চাইছে। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে ইট ইজ কোয়াইট ট্রু দ্যাট উই ক্যান অ্যাটাচ টু মাচ ইম্পর্টেন্স টু আউটওয়ার্ড ফর্ম অফ পোলাইটনেস মানে এটা কোয়াইট ট্রু মানে অনেকটাই সত্য, পুরোটাই সত্য। ঠিক আছে, কি সত্য, যে আমরা ভদ্রতার যে বাহ্যিক রূপ সেই বাহ্যিক রূপকে কিন্তু খুব বেশি গুরুত্ব দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপরে কি বলছে দেখুন, বাট কিন্তু নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট ইট ইজ মাচ মোর প্লিজেন্ট মানে নো ওয়ান ক্যান ডিনাই, কেউ অস্বীকার করতে পারে না যে ইট ইজ মাচ মোর প্লিজেন্ট টু মিট উইথ পিপল, সেই সমস্ত মানুষদের সঙ্গে দেখা করা খুব বেশি প্লিজেন্ট, হু আর সিভিল যারা কিনা সভ্য, তাদের সঙ্গে দেখা করা খুব প্লিজেন্ট মনোরম। ঠিক আছে, দ্যান উইথ দোজ আর নট, কাদের সঙ্গে ছাড়া মানে তুলনা করা হচ্ছে এখানে, কম্পারেটিভ ডিগ্রি করা হচ্ছে কি যারা অসভ্য তাদের মানে তাদের সঙ্গে ছাড়া যারা সভ্য তাদের সঙ্গে কিন্তু দেখা করা কিন্তু কি মোর প্লিজেন্ট। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। অ্যান্ড ইফ গুড ম্যানার্স আর নো মোর দ্যান আ মিনস অফ মেকিং দি ওয়ার্ল্ড আ প্লিজেন্ট প্লেস টু লিভ ইন, তার মানে কি বলছে, এই যে বলছে যে কি গুড ম্যানার্স মানে কি, এবং যদি ভালো শিষ্টাচার বিশ্বকে বাস করার উপযোগী জায়গা করার উপায় ছাড়া যদি আর কিছুই না হয়, তাহলে কি করতে হবে, তাহলে দে উড স্টিল বি ওর্থ লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং, তাহলে কি করতে হবে, তাহলে তাদেরকে কি করতে হবে, শিখতে হবে এবং অনুশীলন করতে হবে, এইটাই কিন্তু তাদের পক্ষে একটা উপযুক্ত ব্যাপার। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলতে চাইছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে সাম পিপল এক্সকিউজ দেয়ার ইল ম্যানার্স মানে কিছু পিপল কি করে তাদের যে ইল ম্যানার্স, ঠিক আছে, মানে খারাপ যে আচরণ সেই আচরণগুলোকে কি করে অজুহাত দেয়, এক্সকিউজ করে। ঠিক আছে, এক্সকিউজ দেয়ার ইল ম্যানার্স অন দি গ্রাউন্ড দ্যাট কি দি প্র্যাকটিস অফ পোলাইটনেস উড উইকেন আওয়ার ক্যান্ডর মানে এই যে প্র্যাকটিস করাটা, কিসের প্র্যাকটিস, এই পোলাইটনেসের যে প্র্যাকটিস করাটা, এটা কি করতে পারে, ক্যান্ডর করতে পারে মানে কি অজুহাত দিচ্ছে তারা যে ভদ্রতার যে চর্চা, এই চর্চাটা কিন্তু আমাদের যে সরলতা, সত্যের প্রতি যে ভালোবাসা এবং লজ্জাজনক গুণাবলী সেটাকে কিন্তু কি করে, তার যে ঘৃণা সেটাকে কিন্তু দুর্বল করে দেয় মানে ক্যান্ডর করে দেয়। ঠিক আছে, দেখুন কিভাবে বলা হচ্ছে এখানে, আবার বলছি দেখুন ভালো করে দেখুন, সাম পিপল এক্সকিউজ দেয়ার ইল ম্যানার্স অন দি গ্রাউন্ড দ্যাট দি প্র্যাকটিস অফ পোলাইটনেস, এই পোলাইটনেসের প্র্যাকটিসটা কি করে, উড উইকেন দুর্বল করে দেয় আওয়ার ক্যান্ডর মানে আমাদের যে মানে সরলতা সেটাকে দুর্বল করে, লাভ অফ ট্রুথ
সত্যের প্রতি ভালোবাসাকে, অ্যান্ড কি করে হার্টসুয়েট অফ শ্যাম কোয়ালিটিস, মানে কি মানে শ্যাম যে কোয়ালিটিস, ঘৃণার যে গুণ, ঘৃণিত যে গুণ, সেগুলোকে কিন্তু কি করে উইক করে দেয়। এটাই কিন্তু যারা যাদের ইল ম্যানার্স আছে তারা কিন্তু এই জিনিসটা ভেবে থাকে। ঠিক আছে, যদি এই জিনিসটা ভেবেই থাকে তাহলে কি বলছে, ডু নট গেট মিজলড বাই সাচ ননসেন্স, মানে কি এই জাতীয় কথায় কিন্তু মিজলড হবেন না, বিভ্রান্ত হবেন না। ঠিক আছে, এই ননসেন্স জাতীয় কথায়, এই ধরনের কথা কিন্তু বিভ্রান্ত হবেন না। যদি বিভ্রান্ত হন তাহলে কি হবে, তাহলে পরের উপমাটা দিচ্ছে যে কি, তাহলে উই মাইট, তাহলে আমরা উই মাইট অ্যাজ ওয়েল অ্যাজ গিভ আপ, তারা কিন্তু তাহলে কিন্তু আমরা কি করব, মানে গিভ আপ করবো, ছেড়ে দেবো, কি ছেড়ে দেবো, পলিশিং আওয়ার টেবলস, আমাদের টেবিল পলিশ করা, বা ব্রাইটেনিং আওয়ার গোল্ড চেনস, আমাদের যে গোল্ড চেন সেগুলোকে ব্রাইটেনিং করা ছেড়ে দেবো। কিসের জন্য, ফর ফিয়ার অফ উইকেনিং দি উড অ্যান্ড দি মেটাল, মানে সেই উড বা মেটালের দুর্বল হওয়ার ভয়ে কিন্তু আমরা তাহলে এটা ছেড়ে দিতে পারি। মানে এটা উপমা দিয়ে বললো, যদি উপরের জিনিসটা ট্রু হয় তাহলে কিন্তু আমরা এইটাই করে ফেলবো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলতে চাইছে। তাহলে এখানে কি বলতে চাইছে অ্যাকচুয়াল ব্যাপারটা, এখানে দেখুন ফার্স্ট যে সমস্ত লাইনগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো আপনি আন্ডারলাইন করবেন, করার পরেই কিন্তু বুঝবেন যে এখান থেকে কী কী নিয়ে আপনাকে প্রেসিটাকে লিখতে হবে। ভালো করে পড়লেন, পড়ার পরে কি বোঝা যাচ্ছে, যে এখানে বলতে চাইছে যে পোলাইটনেসটাকে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া দরকার, তাই না? পোলাইটনেস যে ব্যাপারটা সেটা কিন্তু গুরুত্ব দেওয়া দরকার, এবং পোলাইটনেস একটা গ্রেট ভার্চুর মধ্যে পড়ে এই বিষয়টা, এবং এই যে বিষয়টা এটা কিন্তু সর্বদাই কি ইঙ্গিত করে যে এটাই, যে যে ব্যক্তি, সেই ব্যক্তি কোন কালচারে বিলং করে, সে সভ্য কালচার বিলং করে না অসভ্য কালচারে বিলং করে, পোলাইটনেসের মাধ্যমে কিন্তু তার এই বাহ্যিক প্রকাশটা ঘটে থাকে। ঠিক আছে, এবং কোনো অনেক মানুষ আছে যারা কিন্তু কখনো কখনো এক্সকিউজ করে থাকে যে কি, এই পোলাইটনেস ব্যাপারটা হয়তো তাদের যে উইকনেস, সেই উইকনেসকেই হয়তো প্রকাশ করে, কিন্তু এটা কিন্তু আসলে সত্য নয়। ঠিক আছে, তাহলে কি করা উচিত, তাহলে উচিত এটাই যে এভরিওয়ানের, মানে প্রত্যেক মানুষের উচিত তাদের যে এই পোলাইটনেস ব্যাপারটাকে আরও দৃঢ় করা, আরও পলিশ করা, আরও ব্রাইটেন করা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। দেখুন তাহলে আমরা কিভাবে করছি এটাকে। ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দিলাম কি, পোলাইটনেস শুড বি গিভেন ইম্পর্টেন্স, মানে পোলাইটনেসকে কিন্তু গুরুত্ব দেওয়া দরকার। ঠিক আছে, বোঝা গেল, ভদ্রতাকে গুরুত্ব দেওয়া দরকার। দেখুন কিভাবে আনসারটা করলাম, এখানে বলা হচ্ছে পোলাইটনেস ইজ আ গ্রেট ভার্চু, মানে পোলাইটনেস এটা গ্রেট ভার্চু, অ্যান্ড ইট অলওয়েজ ইন্ডিকেটস দ্যাট, এটা সর্বদা কি ইঙ্গিত দেয়, যে দি পার্সন ইজ আইদার কালচার্ড অর নট, মানে পার্সনটা সভ্য নাকি অসভ্য, সেটা কিন্তু এইটা, এই পোলাইটনেসটা কিন্তু ইঙ্গিত করে। ঠিক আছে, বাট সামবডি অফেন এক্সকিউজেস দ্যাট, মানে কিন্তু অনেক সময় অনেক ব্যক্তি এক্সকিউজ করে যে ইট শোজ দি উইকনেস অফ আ ম্যান, এটা মানুষের দুর্বলতাকে প্রকাশ করে, বাট ইট ইজ রং, কিন্তু এটা রং, সঠিক নয়, এটা বেঠিক। এভরিওয়ান শুড পলিশ ইট, এই ইট বলতে কিন্তু পোলাইটনেসকে বলা হচ্ছে, তাহলে এভরিওয়ান শুড পলিশ ইট, সবাইয়ের উচিত এটাকে পলিশ করা। ঠিক আছে, টু মেক হিম ব্রাইটার, তাকে উজ্জ্বল করার জন্য, তার সভ্যতাকে উজ্জ্বল করার জন্য কিন্তু তাকে প্রত্যেকের উচিত কি, এই পোলাইটনেস ব্যাপারটাকে কিন্তু আরও পলিশ করা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো, তাহলে কিন্তু আমরা এইভাবেই করলাম। তাহলে কিভাবে করতে হচ্ছে বোঝা যাচ্ছে, আপনাকে বারংবার পড়তে হবে, দ্রুত 3-4 বার পড়বেন, পড়ে মানে বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনি যেটা বুঝলেন সেই বোঝার অনুযায়ী আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন, এবং যদি পারেন তো একটা ব্রেন ম্যাপ তৈরি করবেন যে এই বিষয়গুলো আমাদেরকে নিয়ে লিখতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আপনি কি করবেন, নিজের ভাষাতে কিন্তু পুরো বিষয়টাকে সংক্ষেপে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী টাস্কটা দেখুন কি ছিল। পরবর্তী টাস্ক একটা বাংলা সারাংশ ছিল। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ে নিন, তারপরে আমরা জাস্ট কি বলেছি এর ভিতরে, তারপরে তার একটা মূল জিনিসটা আমি বলার চেষ্টা করছি। দেখুন ভালো করে পড়েছেন, তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে এখানে যিনি এটা লিখেছেন, মানে যিনি লেখক আর কি, সেই লেখকের কিন্তু ফেলে আসা শৈশবের কথা তিনি তার স্মৃতিচারণ করেছেন এই ঘটনার মধ্যে। ঠিক আছে, তার মানে লেখক কি করছেন, তার ফেলে আসা যে শৈশব, সেই শৈশবের স্মৃতিচারণ করেছেন। যখন তার বাবা বাড়িতে থাকতো তখন কিন্তু তিনি একটু ভয়ের মধ্যেই থাকতেন, তার হয়তো বাড়ি থেকে বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না সেই সময়, এবং তার বাবা যখন অনুপস্থিত থাকতেন বাড়িতে, তখন সে তার সেই ছুটির দিনগুলোকে কি করতো, খোলা ছাদের মধ্যে সে নিজেকে নিয়ে যেত, এবং সেখান থেকে কি করতো, শহরের যে প্রাকৃতিক শোভা সেটাকে কিন্তু সে উপভোগ করত, এবং এই যে নীরব যে আনন্দ, এই যে নীরব যে দুপুরবেলাকার সৌন্দর্য, সেটা তার কি করতো, তার যে একাকিত্ব, সেই একাকিত্বকে কিন্তু দূর করে দিত। ঠিক আছে, কিন্তু সেই সৌন্দর্য, লেখকের দুপুরবেলার সেই সৌন্দর্য বা সেই নীরব যে সৌন্দর্য, সেটা কিন্তু কবির কাছে, এই লেখকের কাছে কিন্তু এখন অধরা, মানে লেখক কিন্তু সেই সৌন্দর্য কিন্তু এখন আর উপভোগ করতে পারছেন না, সেটাই কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তাই বলতে চাইছি। দেখুন আমরা এটাকে কিভাবে করছি, ফার্স্ট দেখুন, ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দিলাম, কি করলাম দেখুন, বলা হচ্ছে
হচ্ছে কি লেখকের ফেলে আসা শৈশব, এইভাবে কিন্তু আমরা টাইটেলটা দিলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বা আপনি কতকে ফেলে আসা শৈশবও কিন্তু বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন কীভাবে লিখছে এটাকে এইভাবে লিখলাম। দেখুন কী বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে লেখক তার ফেলে আসা শৈশবের স্মৃতিচারণ করেছেন, তাই না? ফেলে আসা শৈশব নিয়েই তো সে বলছে। তার বাবার অনুপস্থিতিতে তার ছুটির দিনে দুপুরবেলা কাটতো খোলা ছাদ থেকে প্রাকৃতিক শোভা উপভোগ করে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখুন কি বলছে, তারপরে বলা হচ্ছে সেই নীরব সৌন্দর্য তার একাকিত্ব দূর করতো। ঠিক আছে, এখানে করতো হবে, স্পেলিংটা মিস্টেক আছে। তাহলে কি হচ্ছে, সেই নীরব সৌন্দর্য তার একাকিত্ব দূর করতো, কিন্তু সেই সৌন্দর্য লেখকের কাছে আজ অধরা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কিন্তু সেই একইভাবে ইংলিশ প্রেসে যেমনভাবে করছেন সেরকমভাবে কিন্তু আপনি বাংলা সারাংশটা করবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখুন তার পরবর্তী আমাদের যে টাস্কটা ছিল সেটা কি ছিল, একটা রিপোর্ট দেওয়া ছিল। এই রিপোর্টটা আমরা কিভাবে লিখছি দেখুন। ফার্স্ট আমরা একটা রিপোর্টের টাইটেল দিলাম কি, প্যারেন্টস প্রোটেস্ট এগেনস্ট স্কুল ফি হাইক। ঠিক আছে, তারপরে রিপোর্টের যে ফরম্যাট, সেই ফরম্যাটগুলো আমরা মেনটেন করলাম। ফার্স্ট প্যারাগ্রাফটা দেখুন কি লেখা হচ্ছে, এই স্লাইডে দেখুন কি বলা হচ্ছে, সিন্স দি ভেরি বিগিনিং অফ দিস কারেন্ট ইয়ার, মানে সিন্স দি ভেরি বিগিনিং অফ দিস কারেন্ট ইয়ার, এই চলতি বছরের একদম শুরু থেকে, প্রায় শুরু থেকে কি হচ্ছে, দি পিপল অফ আওয়ার কান্ট্রি হ্যাভ বিন ফেসিং, মানে মানুষ আমাদের কান্ট্রির পিপল কি করছে, ফেসিং করে আসছে কিসের সাথে, আর ড্রিডফুল প্যান্ডেমিক সিচুয়েশন, একটা ভয়ঙ্কর মহামারী সিচুয়েশনের সাথে কি করে ফেস করে আসছে। অ্যান্ড মোস্ট অফ দেম, এবং তাদের মধ্যে অনেকেই হ্যাভ লস্ট দেয়ার জবস, তাদের জবস হারিয়ে ফেলেছে। ঠিক আছে, বাট কিন্তু ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে দে হ্যাভ বিকাম মোর হেল্পলেস, তারা আরও হেল্পলেস হয়ে পড়েছে। হোয়েন, যখন দি স্কুল অথরিটি অ্যানাউন্সড করলো দি ইনক্রিজ ইন দেওয়ার অ্যাকাডেমিক ফিস, মানে কি স্কুলে যখন তারা স্কুলের যে অথরিটিস তারা যখন অ্যানাউন্স করলো কি তাদের অ্যাকাডেমিক ফি বৃদ্ধির। ঠিক আছে, তখন তারা কি করলো, আরও হেল্পলেস হয়ে পড়লো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমরা এইভাবে ফার্স্ট যে প্যারাগ্রাফটা সেটা করলাম, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। এইবারে মেন যে বিষয়, মেন যে প্যারাগ্রাফ অর্থাৎ সেকেন্ড প্যারাগ্রাফ, যেখানে কিনা রিপোর্টের পুরো মূল বিষয়বস্তুটাকে আপনাকে এর মধ্যে দিতে হবে, সেটা দেখুন কীভাবে করছি। দেখুন কি করা হলো, এভার সিন্স দি স্কুল ওয়্যার ক্লোজড ইন মার্চ ডিউ টু দি লকডাউনের জন্য, মানে যখন থেকে স্কুল ক্লোজড হয়েছে, স্কুল ফিস হ্যাভ বিন আ কনস্ট্যান্ট ইস্যু, মানে স্কুল ফিস একটা কনস্ট্যান্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছিল অ্যামং প্যারেন্টসদের কাছে, অ্যান্ড স্কুল অথরিটিজ এবং স্কুল অথরিটিজের কাছে। ঠিক আছে, মেনি স্টেটস, এখানে মেনি স্টেটস হওয়া দরকার, STATES দেবেন। ঠিক আছে, মেনি স্টেট গভর্নমেন্টস বা স্টেট দিলেও হবে, কোনো অসুবিধা নেই। মেনি স্টেট গভর্নমেন্টস হ্যাভ অলরেডি ওয়েভড অফ দি ফিস, মানে বাদ দিতে বলেছে, মুকুব করতে বলেছে। কি, মেনি স্টেট গভর্নমেন্ট স্কুলের যে ফি সেগুলোকে মুকুব করতে বলেছে ফর ফিউ মান্থস, মানে কিছু মাসের জন্য। কনসিডারিং দি প্রেজেন্ট সিনারিও অফ দি কান্ট্রি, মানে প্রেজেন্ট যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি কান্ট্রির, হোয়ার মেনি গার্জিয়ানস হ্যাভ লস্ট দেয়ার জবস, যেখানে কিনা অনেক গার্জেন তাদের জব হারিয়ে ফেলেছে। সেই কারণে কি করেছে গভর্নমেন্ট, অনেক স্টেট গভর্নমেন্ট কি করেছে, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে মানে স্কুলের যে ফি সেটা কিন্তু কিছু মাসের জন্য মুকুব করতে বলেছে। ঠিক আছে, কিন্তু এবার দেখুন, বাট প্রাইভেট স্কুলস সিম টু হ্যাভ নট টেকেন দি গভর্নমেন্ট অ্যাডভিসরি সিরিয়াসলি, কিন্তু কি করছে গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের যে অ্যাডভিসরি আদেশ সেটা কিন্তু কোনো স্কুল সিরিয়াসলি নেয়নি। So have started to flout norms by increasing the school fees, এবং তারা কি করেছে স্কুলের যে ফিস মানে সেটাকে বাড়িয়েছে এই সমস্ত আদেশ অমান্য করে। ঠিক আছে, এই সমস্ত নিয়ম অমান্য করে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখুন কি বলছে, প্যারেন্টস অ্যাক্রস দি নেশন, মানে নেশন জুড়ে যত প্যারেন্টস আছে তারা কি করছে, স্ট্যাকড প্রোটেস্ট, মানে তারা প্রোটেস্ট করেছে আউটসাইড ভ্যারিয়াস প্রাইভেট স্কুলস, বিভিন্ন প্রাইভেট স্কুলের বাইরে, রেজিং দেয়ার ভয়েস, তাদের ভয়েস রেজ করেছে এগেনস্ট, কিসের বিরুদ্ধে, এগেনস্ট 30% হাইক ইন ফি, মানে ফিতে যে 30% বৃদ্ধি হয়েছে অ্যামিড দি লকডাউনের মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপর দেখুন, দি প্যারেন্টস ফর দ্য অ্যালিগড দ্যাট, তারা এটাও আরও অভিযোগ করেছে যে দি স্কুলস হ্যাভ নট বিন টেকিং, স্কুল নিচ্ছে না এনি অনলাইন ক্লাসেস, কোনো অনলাইন ক্লাসেস, অ্যান্ড দেয়ার চিলড্রেন হ্যাভ বিন ফেসিং ডিফিকাল্টি স্টাডিং দেয়ার সাবজেক্টস, মানে তাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টের প্রতি কিন্তু স্কুলরা মানে যে স্টুডেন্টসরা তারা কিন্তু তাদের প্রবলেমের মধ্যে আছে, প্রবলেম ফেস করছে, সেটাই কিন্তু বলা হচ্ছে, যেহেতু তারা অনলাইন ক্লাস নিচ্ছে না। ঠিক আছে, অ্যাকর্ডিং টু সাম প্যারেন্টস, কিছু প্যারেন্টসের মত অনুযায়ী, দি ডিম্যান্ড ফর ট্রান্সপোর্টেশন ফিজ ইজ আনফেয়ার, মানে ট্রান্সপোর্টেশন ফি নেওয়া বা সেটা ডিম্যান্ড করা সেটা কিন্তু আনফেয়ার একটা কাজ। ওয়েন স্টুডেন্টস আর নট ইভেন ট্রাভেলিং টু স্কুল,
যখন কিনা তারা স্কুলে ট্রাভেল করছে না থ্রু স্কুল ট্রান্সপোর্ট ফ্রম মার্চ, মানে স্কুলের যে ট্রান্সপোর্ট সিস্টেম সেই মার্চ থেকে কিন্তু তারা স্কুলে যাত্রা করছে না, তাহলে এই যে ট্রান্সপোর্টেশন ফিস নেওয়াটা কিন্তু আনফেয়ার একটা ব্যাপার, সেটাই কিন্তু এখানে বলা হলো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে পুরো বিষয়টা মূল জিস্টটা আমরা সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা আমরা থার্ড প্যারাগ্রাফে লিখবো, কনক্লুশন প্যারাগ্রাফে। দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে মোস্ট অফ দি স্টেট গভর্নমেন্টস, মানে মোস্ট অফ দি স্টেট গভর্নমেন্টস কি বলছে, ইন দি লাস্ট উইক, গত সপ্তাহে, হ্যাড ডিরেক্টেড দ্যাট, তার কি ডিরেক্ট করেছে যে প্রাইভেট স্কুল ক্যান অনলি চার্জ, তারা কি চার্জ করতে পারে, টিউশন ফিস, শুধুমাত্র টিউশন ফিস তারা নিতে পারে অন পার মান্থ বেসিক ফ্রম স্টুডেন্ট, পার মান্থ বেসিকে মানে স্টুডেন্টসদের থেকে। ঠিক আছে, ডিরেকশন ওয়্যার অলসো গিভেন টু নট ইনক্রিজ দি মান্থলি টিউশন ফিস, এবং এটাও বলা হয়েছে যে মান্থলি ইনকাম, মান্থলি যে টিউশন ফি সেটা কিন্তু বৃদ্ধি না করতে বলা হয়েছে, ডিরেকশন দেওয়া হয়েছে। ঠিক আছে, ফার্দার it had said that, মানে এটা আরও বলা হয়েছে যে ইফ এনি স্কুল ওয়াজ ফাউন্ড, যদি কোনো স্কুলকে দেখা যায় এরকম যে ভায়োলেটিং দিস ডিরেকশন, এই ডিরেকশনকে তারা অমান্য করছে, তাহলে কি অ্যাকশন উইল বি টেকেন। ঠিক আছে, অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট ডেম। ঠিক আছে, ডিরেকশনের পরে আপনি কমা দেবেন তাহলে ভালো হবে, তাহলে কি অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট ডেম, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমরা এইভাবে কি করলাম, রিপোর্টটাকে লিখলাম। আপনারা চেষ্টা করবেন নিজের মতো করে লেখার, নিজের মতো করে লিখে সেটাকে আপনারা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে সাবমিট করবেন, আমরা অবশ্যই দেখে দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, পরবর্তী দেখুন টাস্কটা কি আছে আমাদের। পরবর্তী টাস্ক আরেকটা আমাদের বাংলা সারাংশ ছিল। দেখুন ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ে নিন, তারপরে এখানে কি বলতে চাইছে জাস্ট মানেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, পড়েছেন, বুঝতে পেরেছেন কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে কি, এখানে বলতে চাইছে যে আমাদের জগৎ বৈচিত্র্যময় কেন? কারণ আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আশা আছে, সেই আশাটা কি? সেই আশাটা হচ্ছে প্রাপ্তির আশা, কোনো কিছু পাওয়ার আশা। ঠিক আছে, সেই কারণে কিন্তু আমাদের জগৎ কিন্তু সচল আছে, এবং সেই কারণে আমাদের জগৎ এত বৈচিত্র্যপূর্ণ। ঠিক আছে, এই যে বৈচিত্র্যময় আমাদের এই জগৎ কিসের জন্য সচল? তাহলে আমাদের এই বৈচিত্র্যময় জগৎ প্রাপ্তির আশাতেই কিন্তু সচল। ঠিক আছে, দুঃখের যে মানে দুঃখের কারণেই কিন্তু মানব সমাজ কি হয়, সুখের সন্ধান খোঁজে। সুখ খোঁজে কেন? মানুষ দুঃখের কারণের জন্যই। ঠিক আছে, এবং অভাবের যে তাড়না, সেই অভাবের তাড়নার জন্যই কিন্তু যে দাতা, সেই দাতার দান কিন্তু গৃহীত হয়। অভাবের তাড়না যদি না থাকতো তাহলে কিন্তু দাতার দান কিন্তু গৃহীত হতো না। ঠিক আছে, আর এই যে আমাদের তাহলে এই যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো আমরা বলে আসি এতক্ষণ ধরে, বিপরীতধর্মী যে বিশ্লেষণ, সেগুলো কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, একে অপরের পরিপূরক। ঠিক আছে, এই যে শত্রু বলা হচ্ছে না লাস্টে, যে দুঃখ নয়, এই দুঃখ আমাদের বন্ধু, তাই হিসেবে বলা হচ্ছে যে কি এই যে বিশেষণগুলি, বিপরীতধর্মী যে বিশেষণ, এগুলো বা মানে এই যে বিপরীতধর্মী যে বৈশিষ্ট্য, এগুলো কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, এরা কিন্তু একে অপরের পরিপূরক, এবং সেই কারণেই কিন্তু আমাদের জগৎ কি হচ্ছে, সচল এবং বৈচিত্র্যময়। এটাই বলতে চাইছি এর মধ্যে। দেখুন কিভাবে আমরা করছি। ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দিলাম কি, প্রাপ্তির আশায় জগৎ সচল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখুন কিভাবে করা হচ্ছে এখানে। এখানে এইভাবে করলাম, দেখুন কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে বৈচিত্র্যময় এই জগৎ প্রাপ্তির আশাতে সচল, দুঃখের কারণেই এই মানব সমাজ সুখের সন্ধানে ব্রতী হয়। ঠিক আছে, দুঃখের কারণেই মানব সমাজ সুখের সন্ধানে ব্রতী হয়, এবং অভাবের তাড়নাতেই দাতার দান গৃহীত হয়। ঠিক আছে, এই বিপরীতধর্মী বিশেষণগুলি একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক, এবং এই কারণেই জগৎ বৈচিত্র্যময় ও সচল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিভাবে করলাম, তাহলে সেই একই কথা, আপনাকে কি করতে হবে, বারবার ভালো করে পড়তে হবে, দ্রুত পড়বেন। পড়ার পরে আপনি কি বুঝতে পারছেন, কি যে সমস্ত লাইনগুলো আপনার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে একটা ব্রেন ম্যাপ তৈরি করুন। ব্রেন ম্যাপ তৈরি করার পর আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন সেই অনুযায়ী, এবং তারপরে আপনি নিজের ভাষাতে পুরো বিষয়টাকে গুছিয়ে ছোট আকারে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমাদের এই ক্লাসটা আমরা আজকে এই পর্যন্ত কমপ্লিট করলাম। আপনারা যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন, তারা আমাদের সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন, তাহলে কিনা আমরা আরও নতুনভাবে উদ্যম দিয়ে প্রতিদিন এত উদ্যমের সাথে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পেয়ে থাকবো। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।